6-7 বছর লাগে একটা ভ্যাকসিনকে আউট অফ দ্য ডোর টু ক্লিনিক্যাল ট্রায়ালস পাঠানো, সেটা 3 মাসে করেছে। রাশিয়ান স্পাই আমাদের বিল্ডিংটাকে অ্যাটাক করার চেষ্টা করছে ফর্মুলাটা লিক করার জন্য। যদি ভাইরালটা হ্যাক করে নিয়ে চলে যায় তাহলেই তো হয়ে গেল। তখন কি এই বিষয়গুলো ছিল কোথাও গবেষণার মধ্যে যে সাইড এফেক্ট হতে পারে? ক্লিনিক্যাল ট্রায়াল 5 বছর ধরে ডেটা কম্বাইন করে এফিকাসি রিপোর্ট করতে হয়, যেটা আমরা 3 থেকে 6 মাসের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালস শেষ হয়ে প্রোডাকশন 3 মাস, তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালস 3 মাস, এই এফিকাসি ডেটা। সামান্য প্যারাসিটামল প্রায় বছরের পর বছর, দশকের পর দশক ট্রায়াল হয়েছে, 3 মাসের মধ্যে এটা কি করে সম্ভব? আমার 2বার কোভিড হয়েছে। ইন্টারন্যাশনাল প্রেশার কেমন ছিল? যিনি ম্যানুফ্যাকচার করছেন তার উপর সব থেকে বেশি প্রেশার। এদিকে আমার বাবা মা প্রচণ্ড টেনশন, বলছে যেতে হবে না ল্যাবে। কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার আমি, আমার আন্ডারে 3 জন কাজ করতো, তো ওরা ইনিশিয়াল চেক করতো, আই ওয়াজ দ্য লাস্ট পারসন। কখনো মনে হয়েছে যে আমি কোথাও ভুল করিনি তো? যদি কোনো ভুল করো তাহলে তোমার জেল হতে পারে। প্রতিটা ভ্যাকসিনে ডিক্লেয়ার্ড ছিল যে সাইড এফেক্টস হবে। অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট আমি কোনোদিনও ভাবিনি একটা ড্রাগের ইনিশিয়াল ফেজ টু লাস্ট ফেজ আমি 3 মাসে এক্সপিরিয়েন্স করতে পারবো। কোভিড মহামারীর সেই ভয়াল সময়ে যখন গোটা বিশ্ব অপেক্ষা করছিল একটা ভ্যাকসিনের জন্য, ঠিক তখনই অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা দলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এক বাঙালি গবেষক, চন্দ্রাবলী দত্ত। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের জেনারেল ইনস্টিটিউটে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার হিসেবে তিনি নিশ্চিত করেছিলেন প্রতিটি ভ্যাকসিন ব্যাচ আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি হচ্ছে। পরবর্তীতে এই গবেষণাই অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে বিশ্বজুড়ে পৌঁছে যায়। আজ তিনি একটি জাপানি ফার্মাসিউটিক্যাল সংস্থার সঙ্গে কর্মরত এবং এখানেও তিনি আন্তর্জাতিক মান ও গুণগত নিশ্চয়তার দায়িত্ব সামলাচ্ছেন। বাস ইংল্যান্ডে। একজন বাঙালি মেয়ের এই বিশ্বজয়ী যাত্রা শুধু সাফল্যের গল্প নয়, এটা নিষ্ঠা, দক্ষতা ও বৈষয়িক দায়বদ্ধতার এক অনুপ্রেরণামূলক অধ্যায়। নমস্কার, আমি সমিত সেনগুপ্ত, আপনারা দেখছেন B1। এই পডকাস্ট শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। চন্দ্রাবলী, প্রথমেই জানতে চাইব এই গবেষণার এই বিষয়গুলো শুরু হলো কিভাবে? বেসিক্যালি এটা জানুয়ারি 2020 কথা বলছি। আমি তখন ইন্ডিয়া ট্রিপ করে ফিরছিলাম। যখন আমি অন দ্য ওয়ে এয়ারপোর্টে বসে আছি, কানেক্টিং ফ্লাইট ব্যাক টু লন্ডন, তখন আমার কলিগসরা বলল যে অলরেডি একটা ভাইরাসের স্প্রেডিং শুরু হয়েছে এশিয়াতে, তো বি সেফ অ্যান্ড একটা প্রজেক্ট আসতে চলেছে, এইটুকু আমাকে বলল। তো আমি ভাবলাম যে আমি হলিডে শেষ হয়েছে, একটু গিয়ে রেস্ট করবো। এই তো হলোই না, পরের দিনও ছুটলাম ল্যাবে, গিয়ে দেখছি হলুদ স্যুট পড়ে গেছে। তখন যিনি স্যারা গিলবার্ট, যিনি রিসার্চ টিমে ছিলেন, ওনার কোঅর্ডিনেটর আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে যিনি ছিলেন, উনি বললেন, এটা জানুয়ারি 2020। হ্যাঁ, তো উনি তখন বললেন যে there is a pandemic out there and আমাদের কাছে হয়তো ফর্মুলাটা আছে, আমরা হয়তো এটার কিওর বার করতে পারবো, ভ্যাকসিন বার করতে পারবো। এটা ফার্স্ট ইনিশিয়েশন এটা ছিল। দেন আফটার দ্যাট তো ইট ওয়াজ তো এইটা নিয়ে কতদিন ধরে গবেষণা চলছিল আগে? বেসিক্যালি অ্যাডেনোভাইরাসের এই মডেলটা অনেকদিন থেকে অন্যান্য ডিজিজে ট্রাই করা হচ্ছিল, ক্লিনিক্যাল ট্রায়ালসে ছিল। তো দিস ওয়াজ আ ফ্যাক্টর এক্স, মানে দিস ওয়াজ আ ভেরিয়েশন অফ আ ভাইরাস, যেটা কোভিডটা ছিল, কোভিড-19। তো এই মডেলের মধ্যে বসিয়ে ওটাকে টেস্ট করে দেখা গেল যে ইট ইজ এবল টু স্টপ দ্য ভাইরাস ফ্রম অ্যাটাকিং দ্য বডি, টু জেনারেট দ্য ইমিউন রেসপন্স। সো দ্যাটস হাউ ইট বিগান। তখন থেকে ওটা শুরু হলো। তারপরে R&D থেকে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এলো। আমি CBF ক্লিনিক্যাল বায়ো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে কাজ করতাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, জেনারেল ইনস্টিটিউটের আন্ডারে, যেখানে আমি 2019 থেকে কাজ করছিলাম তখন। তো আমি অলরেডি কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার রোলে কাজ করছিলাম। আর ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং, মানে এরকম একটা প্রজেক্ট আসছে, এটার উপর কাজ করতে পারবো, এটা এক্সাইটিংও ছিল আর ভয়াবহও ছিল। কারণ আমার মনে আছে যখন এই প্রজেক্টটা ডিক্লেয়ার হবে, আমি গাড়ি চালাই না, আমি বাসে করে অফিস যাতায়াত করতাম। তো আমার এখনও মনে আছে তখন অলরেডি একটা ভয় ছড়িয়ে গেছে ইংল্যান্ডে যে এই ভাইরাস স্প্রেড হচ্ছে, সবাই কাশছে এই সেই। তো আমার মনে আছে এখন আমি বাসে করে যখন বাড়ি ফিরছি, বাসে শুধু 2 জন, আর বাস ড্রাইভার বলছে কালকে লকডাউন হয়ে গেলে আর দেখা হবে না। মানে এরকম একটা সিচুয়েশন, তো কি করে যাব? ওখানে তো ভারতের থেকে অনেক আগে লকডাউন হয়েছে। লকডাউন হয়ে গেছিল আবি।
তো তখন মানে বাস থেকে নেমে হেঁটে যেতে যেতে ভাবছি যে কি হবে, মানে কিছুই পুরোটাই আনপ্রেডিক্টেবল, কেউ আমরা কখনো একটা প্যান্ডেমিক ডিল করিনি লাইফে। তো এরকম একটা সিচুয়েশন কে ডিল করতে হবে, কাজ করতে হবে, কাজে যেতে হবে, ওয়ার্ক ফ্রম হোম হবে না, পসিবল নয় আমাদের পক্ষে। আমাদেরকে কি ওয়ার্কার ব্যাচ দিয়ে দেওয়া হলো, কারণ লকডাউন যে হয়ে গেল, আপনি যদি রাস্তায় আসেন পুলিশ আপনাকে আটকে দেবে, যেতে দেবে না। তো আমাদেরকে স্পেশাল ব্যাচ দেওয়া হলো কি ওয়ার্কারে। তো তারপরে যখন আমি পরের দিন অফিসে গেছি, আমার আন্ডারে একজন কাজ করতেন স্পেশালিস্ট কোয়ালিটি অ্যাসুরেন্স, অ্যাকচুয়ালি সবাই কাঁদছে, কারণ মাস্কস আর স্যানিটাইজার স্টক লো হয়ে গেল, কোনো সাপ্লায়ার পাঠাচ্ছে না। তো সেটা শুনে সবাই রিভোল্ট করতে শুরু করলো যে আমরা কাজ করব না, আমরা বাড়ি চলে যেতে চাই, আমাদের সবার লাইফ রিস্কে। মানে এটা এই জানুয়ারি মাসেই? হ্যাঁ, এটা ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের কথা বলছি, যখন লকডাউনটা অ্যানাউন্সড হয়ে গেছে। সেই সময় এখনও মনে আছে, আমি আমার একটা কলিগ আমরা ইন্টারনেটে রিসার্চ করছি যে কী করে একটা স্যানিটাইজার বানানো যায়, যদি আমরা নিজেরাই বানাতে পারি, আমরা সবাই কেমিস্ট, সায়েন্টিস্ট, সো উই ক্যান মেক ইট আওয়ার সেলস। তো আমরা সাথে সাথে একটা ফর্মুলেশন বার করে আমাদের ল্যাবে ছিল এথানল আর একটা গ্লাইকসল, দুটো মিলিয়ে স্যানিটাইজার বানালাম। বানিয়ে সবাইকে একটা করে বটল দিলাম, দরজার বাইরে দিলাম, আর কনস্ট্যান্টলি এভরি 30 মিনিটস রুল করা হলো যে সবাই হাত মুছবে আর ডেস্ক পরিষ্কার করবে কনস্ট্যান্টলি, আর সবাই সোশ্যাল ডিস্টেন্স। মানে আপনারা এই কোভিডের ভ্যাকসিনের জন্য রিসার্চ করছেন, আপনাদের কাছে স্যানিটাইজারের অভাব? এরকম অবস্থা, স্যানিটাইজার আসছে না। মানে যে আমার এখন হচ্ছে রশিন বলে একটা মেয়ে ছিল আমার না, বেশ ও সাপ্লায়ার ম্যানেজমেন্ট করতো। আমি ওকে বলছি কি হলো, নেক্সট আসছে নেক্সট সাপ্লায়ার? বলছে না, সবখানে স্টক আউট অফ স্টক হয়ে গেছে, আর তখন ইমিডিয়েট পৌঁছাচ্ছে না। তখন আমরা কি করবো, তখন আমরা নিজেরাই বের করলাম এটা। তারপরে সেটা দেওয়াতে মানে বাকি টিমরাও এসে জেনে নিল ফর্মুলাটা নিয়ে, ওরাও আবার, আমরা তখন ব্যাচ ম্যানুফ্যাকচারিং ও স্যানিটাইজার শুরু করলাম ল্যাবে। তারপরে তো যখন R&D থেকে প্রজেক্টটা এলো, এবার কোয়ালিটি অ্যাসুরেন্স অফ দ্য ভ্যাকসিন অর এনি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা স্টেপে আপনাকে চেক করতে হবে যে সব ঠিক হয়েছে কি। মানে ধরুন যে র মেটেরিয়ালটা এলো, যে ফর্মুলেশনটা এলো, তারপরে যেখানে ফিলিং করা হবে, যে বটলে ফিলিং করা হবে, সব কিছু টেস্টিং করতে হয় ফার্স্টে, লাইন ক্লিয়ারেন্স হয়, তারপরে ম্যানুফ্যাকচারিং ইউনিটে ঢোকে, তার আগে চেক করতে হয়, পরে চেক করতে হয়, ইন বিটুইন চেক করতে হয়। তারপরে বেরোনোর পর পেপার ওয়ার্ক থাকে, এতবার মোটা মোটা ব্যাচ রেকর্ডস থাকে, সেগুলো সব কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজারকে চেক করে লাস্টে যিনি কোয়ালিটি প্রফেশনাল থাকেন উনি সাইন করলেই ওটা রিলিজ হয়। এটা হচ্ছে পুরো সাইকেল কোয়ালিটি অ্যাসুরেন্সে। একটা ড্রাগ বা একটা ভ্যাকসিন যখন ইনিশিয়াল ফেজ থেকে ক্লিনিক্যাল ট্রায়ালসে যায়, তো এই জার্নিটা যেটা আপনার অলমোস্ট বলতে পারেন ৬-৭ বছর লাগে একটা ভ্যাকসিনকে আউট অফ দ্য ডোর টু ক্লিনিক্যাল ট্রায়ালস পাঠাতে, সেটা ৩ মাসে করেছে। তো ইট ওয়াজ লাইক এনর্মাস স্ট্রেস। অনেক সময় হয়েছে আমরা ভেঙে পড়েছি, কেঁদেছি ওখানে বসে, আমাদের সিনিয়ররা এসে আমাদের বুস্ট আপ করতে, আমরা জুনিয়রদের বুস্ট আপ করতাম, কারণ সবার একটা প্যানিক, কনস্ট্যান্টলি মাস্ক পরে থাকা, কনস্ট্যান্ট কাজ করার সময়। ইনফ্যাক্ট তারপরে আস্তে আস্তে ক্যান্টিন বন্ধ হয়ে গেল। বাকি আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশাল ক্যাম্পাস, NHS ক্যাম্পাস, পাশে হসপিটাল, সব বন্ধ হয়ে গেল। যেখানে আমরা ক্যান্টিনে খেতে যেতাম সব বন্ধ হয়ে গেল, সব ডিপার্টমেন্ট বন্ধ, শুধু আমাদের ২টো ইউনিট খোলা। তখন আমরা বললাম যে আমাদের তো ফুড নেই, কে দেবে ফুড? তখন কিছু চ্যারিটেবল অর্গানাইজেশন এসে আমাদের ফুড সাপ্লাই দিয়ে যেত, মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। মানে এটা দ্বিতীয় অবাক করা কাণ্ড যে আপনারা মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন, হ্যাঁ, তখন মানে আপনাদের কাছে খাবার নেই, খাওয়ার নেই, আমরা শপিং করা আর বাড়ি যাতায়াত করতে পারতেন। হ্যাঁ, বাড়ি যেতাম আমরা হেঁটে, একটা শর্টকাট ছিল, শর্টকাট মানে হাফ অ্যান আওয়ার লাগতো হেঁটে যেতে, পাথ ছিল। আর কিছু আমাদের কলিগসরা যারা ড্রাইভ করে, তারা পিক আপ ড্রপ আপ সার্ভিস শুরু করলো। মানে গভর্নমেন্টের থেকে বা ইউনিভার্সিটি থেকে কোনো আলাদা ব্যবস্থা ছিল না? না, এটা ইউনিভার্সিটির তখন ব্যবস্থা ছিল না, কারণ টাইমই নেই যে ইউনিভার্সিটিকে অ্যাডমিনকে যে যাবে সেখানে। ইউনিভার্সিটি আমরা যে ক্যাম্পাসে ছিলাম, মেইন ক্যাম্পাস অনেকটা দূরে, প্রায় আবার হাফ অ্যান আওয়ার ড্রাইভ। সেখানে গিয়ে বলতে হয়, আমাদের তো ইমিডিয়েট অ্যাকশন নিতে হচ্ছে। তো আমাদের যে ডিপার্টমেন্ট হেড উনি বললেন যে কে ড্রাইভার আছে, যে গাড়ি ড্রাইভ করে সে একে পিক আপ করবে যার যার পথে। ম্যাপ তৈরি করা হলো আমাদের রোটেশন ওয়াইজ, যে এ সকাল থেকে থাকবে, এ দুপুর থেকে থাকবে, রোটা ক্রিয়েট হলো। কারণ একজন যদি কনস্ট্যান্ট ১০-১২ ঘন্টা কাজ করে সে টায়ার্ড হয়ে যাবে, তাকে ব্রেক দিতে হবে। তো এরকম রোটেশন করে আমরা কাজ করতাম। আর কিছু সময় হতো যে আমরা স্পেশাল পারমিশন নিয়ে পেপার ওয়ার্ক বাড়িতে নিয়ে আসতাম, নিয়ে রাত্রিবেলা
পুরো চেক করতাম ক্যালকুলেশনস ফর্মুলা সব ঠিক আছে কিনা, পেপার ওয়ার্কে ঠিক আছে কিনা। আর এর মধ্যে হঠাৎ করে জানা গেল যে রাশিয়ান স্পাই আমাদের বিল্ডিংটাকে অ্যাটাক করার চেষ্টা করছে ফর্মুলাটা লিক করার জন্য, এরকম। সিরিয়াস? হ্যাঁ, হ্যাঁ। তখন মানে ব্রিটিশ আর্মি থেকে আমাদের এসে প্রোটেকশন দিল। পুরো বিল্ডিংটাকে ঘিরে রাখতো। গার্ড সিকিউরিটি মানে স্পেশাল আর্মড ফোর্সেস দাঁড়িয়ে থাকতো। কারণ হঠাৎ করে হলো রাশিয়া মানে আমাদের এই ফর্মুলার চুরি করার চেষ্টা করছে এরকম। মানে কি করে চুরি করে? মানে ফিজিক্যালি তো চুরি করা সম্ভব না। না, অনলাইন ফর্মুলেশন হ্যাক করে বা যদি ভায়ালটা হ্যাক করে নিয়ে চলে যায় তাহলেই তো হয়ে গেল। মানে আমাদের ইউনিটেই ভায়ালগুলো লাস্ট ফিনিশ প্রোডাক্টসগুলো ছিল যেগুলো ক্লিনিক্যাল ট্রায়ালসে হয়েছে। আর মানে ওই ৩ মাস মানে কন্টিনিউয়াস স্ট্রেসের পর ও একটা রিলিফ ছিল যখন লাস্টে ভায়ালগুলোতে আমরা লেবেল লাগিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালস ইউনিটে পৌঁছালাম বক্সটা ধরে। ওইটার একটা মানে আলাদা মানে এক্সপিরিয়েন্স আর স্যাটিসফ্যাকশন, যেটা মানে অ্যাজ আ ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট আমি কোনোদিনও ভাবিনি একটা ড্রাগের ইনিশিয়াল ফেজ টু লাস্ট ফেজ আমি ৩ মাসে এক্সপিরিয়েন্স করতে পারবে। এটা ইজ লাইক আ স্যাটিসফ্যাকশন টু মাই study and research and all these years of work. আপনি ভ্যাকসিন নিয়েছেন? ওই ভ্যাকসিনই নিয়েছেন? সুস্থ আছেন? দেখতেই পাচ্ছেন ৫ বছর হয়ে গেছে। ভারতে এই ভ্যাকসিন কোভিশিল্ড নামে এসছে। অনেকে অভিযোগ করেছে পরবর্তী পর্যায়ে যে ভ্যাকসিন নেওয়ার পরে অনেক রকম সমস্যা হয়েছে। যখন আপনারা গবেষণা করছেন বা যখন ফাইনালি প্রোডাক্টটা এলো, তখন কি এই বিষয়গুলো ছিল কোথাও গবেষণার মধ্যে যে সাইড এফেক্ট হতে পারে? হ্যাঁ, বিকজ একটা ভ্যাকসিনকে এফিশিয়েন্ট হওয়ার জন্য এফিকাসি স্টাডিজ করতে হয়। যখন এফিকাসি রিপোর্টস এলো তাতে এফিকাসি ছিল 77%। কারণ ক্লিনিক্যাল ট্রায়ালস কি হলো, কিছু ভায়াল আফ্রিকাতে গেল, কিছু আদার কান্ট্রিজে গেল, গিয়ে প্রথমে অ্যানিমাল স্টাডিজ হলো, সেটা থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট। এবার ক্লিনিক্যাল ট্রায়াল ৫ বছর ধরে ডেটা কম্বাইন করে এফিকাসি রিপোর্ট করতে হয়, যেটা আমরা ৩ থেকে ৬ মাসের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালস শেষ হয়ে প্রোডাকশন ৩ মাস, তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালস ৩ মাস, এই এফিকাসি ডেটা। তো অবভিয়াসলি আমাদের ডেটা পুল অনেক কম, যেটা থেকে আমাদের ডিসাইড করতে হবে যে এফিকাসিটা কতখানি হবে, সেটার ডেটাটা আমাদের অনেক কম। কারণ আমরা কম টাইমে কম পপুলেশনে করেছি। তো এফিকাসি 77% এলো অ্যান্ড MHRA, the regulatory body of UK, they audited us and they were confident for us. Because if MHRA does not pass it, যাবে না এটা, it will not go to the patient or volunteers. The MHRA said yes, that's how we got the legal rights to send it to the. খুব বেসিক ভাবে আমরা জানি যে সামান্য প্যারাসিটামল প্রায় বছরের পর বছর, দশকের পর দশক ট্রায়াল হয়েছে। ৩ মাসের মধ্যে এটা কি করে সম্ভব? ৩ মাসের মধ্যে ওই যে বললাম যে কম অ্যামাউন্ট অফ পপুলেশনের স্টাডিটা করা হলো। সেজন্য এফিকাসি 100% রিচ করতে গেলে আরও অনেক ডেটা লাগতো। সেটাকে যেহেতু এটা এমার্জেন্সি বেসিসে একটা প্রোটোকল হয়, এমার্জেন্সি রিলিজ অফ আ মেডিসিন টু দ্য to the patients or a vaccine to the volunteers. It was passed under the emergency bill. মানে ধরুন যে কোনো জায়গায় কোনো ক্রাইসিস সিচুয়েশনে কি হয়, প্রোটোকলস ব্রেক হয়, এমার্জেন্সি প্রোটোকল বেরোয় যে কোনো কাজে করতে গেলে। ধরুন একটা ক্রাইসিস হয়েছে, বিগ ক্রাইসিস, এটাও সেইভাবেই এমার্জেন্সি প্রোটোকল এটাকে রিলিজ করা হয়েছিল। কারণ রেগুলেটরি বডির অনুযায়ী যদি 77 এফিকাসিও হয় তাহলে, কারণ মানুষ মরে যাচ্ছে তখন, এরকম স্টেজে তখন কোভিডের কিন্তু ফার্স্ট ওয়েভটাতে যখন মানুষ হসপিটালাইজ হয়ে গেলে, মানে ইটালিতে এত লোক মারা গেছে সমানে। নিউজ খুঁজছি আর দেখছি ইটালিতে সবাই মারা যাচ্ছে। কেন ইটালি সবাইকে ওদের গ্রিটিং এমনভাবে করেছে যে ভাইরাসটা স্প্রেড করছে তাড়াতাড়ি। তো ওই সময় ডিসিশন নেওয়া হয়েছিল যে অ্যাটলিস্ট ফেটাল ডেথ রেটটাকে রিডিউস করা যাবে। যদিও কোভিড হয়, এই ভ্যাকসিন যদি নেওয়া হয় তাহলে ফেটাল হবে না, অল্প হয়ে থেমে যাবে। যেটা আমি আমার ২ বার কোভিড হয়েছে, যেটা আমি নিজে রিয়েলাইজ করেছি। ফার্স্ট টাইম হয়েছিল ভ্যাকসিন তখনও বেরোয়নি, আমার একবার হয়েছিল কোভিড। আর সেকেন্ড টাইম হয়েছে আমি ফার্স্ট ডোজ নিয়েছি, কিন্তু তারপরে আমার ডোজ মানে ইন্টেন্সিটিটা অনেক কম ছিল। তো আমার ২ বার কোভিড হয়েছে। তো আমি নিজে রিয়েলাইজ করেছি মানে একটা ডোজ নিয়ে নেওয়ার পরে আবার হয়েছে কেন? কারণ ওইটা যে বললাম ওই 23%? হ্যাঁ, 23% রয়ে যাচ্ছে এফিকাসিটা, সেজন্য ওটা মানে রিডিউস করছে সিমটমসগুলোকে,
but it's not taking it to death basically. কারণ that time at this point of situation death rate কমানো আমাদের objective ছিল। ইন্টারন্যাশনাল প্রেশার কেমন ছিল? Peer pressure প্রচন্ড ছিল কারণ everyone was looking up to us, the entire nation. Boris Johnson, ওয়ার্ল্ড মানে nation and world. Boris Johnson, King Charles, Prince Williams, everyone visited us. আচ্ছা হ্যাঁ আমাদের অর্গানাইজেশনে এসেছিল। তো পিয়ার প্রেশার প্রচন্ড ছিল। আমার এখনো মনে আছে যখন প্রিন্স উইলিয়ামস হেঁটে যাচ্ছে আমরা বসে আছি ওখানে, সবাই জাস্ট হেড যিনি উনি কথা বলেছে। আচ্ছা মানে ডিউরিং দিস রিসার্চ পিরিয়ড আর না যখন ভ্যাকসিনটা বেরিয়ে গেছে তখন ওনারা থ্যাঙ্ক করতে এসেছিলেন। মানে কমপ্লিট আনলকের পরে না তার না মিড যখন একটা আচ্ছা। রিলিজ হয়েছিল, সামারে একটা লকডাউন রিলিজ ইজ হয়েছিল সেই সময় এসছে, যে যখন আমাদের নিউজটা বেরোলো যে কারণ ওয়ার্ল্ডে হচ্ছে ওইদিকে ইউএস করছে সবখানে ডেটা কম্প্যারিজন হচ্ছে যে কি আগে বার করতে পারবে। ইট ওয়াজ লাইক নট আ রেস এগেনস্ট দ্য ভ্যাকসিন গ্রুপস, ইটস মোর রেস এগেনস্ট দ্য ভাইরাস। তো সেই সময় পিয়ার প্রেশার ছিল যে এফিকেসি হবে কি না, ডেটা ঠিক বেরোবে কি না, ম্যানুফ্যাকচার হবে তো, মানে আমি তো পেপার ওয়ার্ক চেক করতাম, লাইন ক্লিয়ারেন্স করতাম গিয়ে গাউন আপ করে, যিনি ম্যানুফ্যাকচার করছেন তার উপর সব থেকে বেশি প্রেশার যে ফর্মুলেশনটা ঠিকঠাক যাবে তো ভায়ালে। তো প্রতিটা স্টেপে প্রেশার ছিল। আমাদেরকে বুস্ট আপও করা হতো, অনেক রকমভাবে চিয়ার আপ করা হতো। এনএইচএস এভরি থার্সডে ক্ল্যাপ করতো এসে, তারপরে রিওয়ার্ড দেওয়া হচ্ছিল যে বেস্ট পারফর্মার অফ দ্য উইক, এরম করে করে সবাইকে মোটিভেট করা হচ্ছিল। প্লাস ফুড সাপ্লাই তো ছিলই, মানে নানান চ্যারিটি রেস্টুরেন্ট সবাই এসে, একজন যখন শুরু করলো আস্তে আস্তে গ্রসারি স্টোররা এসে গ্রসারিজ দিয়ে গেল আমাদেরকে। তো এইভাবে মানে কনস্ট্যান্টলি পিপল ওয়ার বুস্টিং আস আপ টু অ্যান্ড থার্সডে করে এনএইচএস। আর আমার সম্বন্ধে কিন্তু আমাদের হসপিটাল সাইটে আমাদের বিল্ডিংটা, তো পাশের হসপিটালেই শুনতে পাচ্ছি যে আজকে এতজন পিপল আর ফেটাল ডেথ ফাইটিং। তো ওই একটা মানে অদ্ভুত একটা সিচুয়েশন, মানে রাস্তাঘাটে কোনো লোক নেই, হ্যাঁ মানে মাঝে মাঝে আর নিউজ শুনলেই একটা আসছে যে এতজন মারা গেছে। তো ওই যে একটা প্রেশার, প্লাস আমার ওখানে কোনো ফ্যামিলি মেম্বার ছিল না, মানে আই ওয়াজ কমপ্লিটলি অ্যালোন। এদিকে আমার বাবা মা প্রচণ্ড টেনশন, বলছে যেতে হবে না যেতে হবে না ল্যাবে, হ্যাঁ তোর লাইফ আগে। আমি সেটা তো বললে হবে না, এখন এই প্রজেক্টে গেছি, বাড়িতে বসে থাকলে তো হবে না। তো ওই দিকে টেনশন ছিল যে এদিকে বাবা মা স্ট্রেসড আউট হয়ে আছে। বাট ওই স্ট্রেস ম্যানেজমেন্ট আর প্রেশার ম্যানেজমেন্ট করে কাজটা যে আমরা বার করতে পেরেছি, ইট ওয়াজ আ হিউজ মানে সাকসেস অ্যান্ড রিওয়ার্ডিং অ্যাজ ওয়েল। যখন অ্যাস্ট্রাজেনেকা আমাদেরকে, আমরা যখন মাস প্রোডাকশনের জন্য ফর্মুলেশনটা যখন ক্লিনিক্যাল ট্রায়ালস হয়ে গেল, অ্যাস্ট্রাজেনেকার কাছে পাস অন করা হলো। তো অ্যাস্ট্রাজেনেকা অ্যাকচুয়ালি রিওয়ার্ডেড আস তো উইথ রিওয়ার্ড অ্যামাউন্ট মানে। সো ইট ওয়াজ লাইক উই ডি নট এক্সপেক্টেড আমাদেরকে ইন্ডিভিজুয়ালি হ্যাঁ ইন্ডিভিজুয়ালি আমরা ভাবতে পারিনি যেটা দেবে আমাদেরকে অক্সফোর্ড ইউনিভার্সিটি জাস্ট নমিনাল অ্যামাউন্ট আর এটা সার্টিফিকেট দিয়েছিল। তো আমরা উই ওয়ার্ক লাইক ক্রেজি আওয়ার্স 20 hours a day. তো উই ওয়ার নট এক্সপেক্টিং দিস, উই এক্সপেক্টেড সাম সর্ট অফ মোর রেকগনিশন, বাট থ্যাঙ্কফুলি অ্যাস্ট্রাজেনেকা বিং আ কমার্শিয়াল প্রোডাকশন ফাইন। কখনো ভয় হয়েছে যে মানে যে ল্যাবে কাজ করছেন, যে ভাইরাসটার জন্য কাজ করছে সেখানে অ্যান্টিভাইরাস মানে ওই ল্যাবটাও তো খুব সেফ ছিল না? না এটা একটা ভুল ধারণা, ওটার থেকে কিছু হবেই না, কারণ ওটা একটা অ্যান্টিডোট, অ্যাডিনোভাইরাসের অ্যান্টিডোট, যাকে মিউটেট করে তার ইমিউনাল রেসপন্স ক্রিয়েট করা হচ্ছে। ওখানে ভাইরাসের কোনো কাজই ছিল না। হ্যাঁ এটা একটা ভুল ধারণা অনেকে মাথায় থাকে, তারা হুম ইউজুয়ালি ওটাতে কাজ মানে নর্মাল মানুষের কাছে এটা তো ভুল ধারণা, ওইটাতে কোনো আমার কাছেও তাই ধারণা যে মানে ওখানে ভাইরাসের কোনো ছিল না, ওখানে মেইন ছিল যে যেমন যারা আমরা সবাই কাজে যেতে, তারা তো বাড়িতেও যাচ্ছি না। এবার বাড়িতে বলে দেওয়া হলো যে তুমি যাদের সাথে আমি শেয়ার বাড়িতে থাকতাম, যে তোমার হাউসমেটসরা আছে তাদেরকে বলে দেওয়া যে ফলো দ্য রেজিম, যে ক্লিনলিনেস, স্যানিটাইজিং অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলো ফলো করতে তোমাদের যেখানে আছো সেখানে তোমাকে বলতে হবে, কারণ দিস ইজ ভেরি ক্রুশিয়াল। তো এইটাতেই ভয় ছিল যে সবাই বাড়ি যাচ্ছে ফিরছে, এবার সে যদি কোথা থেকে নিয়ে আসে তাহলে তো আমার হয়ে যাবে, এই একটা টেনশন কনস্ট্যান্টলি মাথার মধ্যে কাজ করতো। যে আমি ইভেন অ্যাট ওয়ান পয়েন্ট আমার অ্যাকচুয়ালি ভয় লাগছে, তো আমি সেপারেট একটা রুমে গিয়ে বসে কাজ করতাম আলাদা। আমি বলে দিয়েছিলাম যে আমি আলাদা বসবো, খুব ফাঁকা তো পুরো বিল্ডিং, তো আমি আমার সেক্লুডেড অফিস বানিয়ে আমি সেখানে বসে কাজ করতাম। আপনার কাজটা কি ছিল? বেসিক্যালি আমার কাছে ছিল সব পেপার ওয়ার্ক চেক করা, whether it is following the protocol, following the procedure and making sure everything is compliant,
অ্যান্ড নাথিং হ্যাজ বিন মিসড। যদি ধরুন ম্যানুফ্যাকচারিং কোনো ডেভিয়েশন হয়ে থাকে, কোনো ভুল হয়ে থাকে, সেটাকে রেকটিফাই করা, চেক করা সব ঠিক হয়েছে, ব্যাক চেক, ফরওয়ার্ড চেক করে যদি ভুল হয়ে থাকে আবার বলা যে নতুন করে পড়া। এইটা আমার মেইন কাজ। যে কোয়ালিটি অ্যাসিওর করা। হুম। তো কোয়ালিটি অ্যাসিওর করা তো মানে একটা অনেক বড় দায়িত্ব যে মানে আপনি একটা প্রোডাক্ট যেগুলো ইউজ করা হয়েছে সবকটা প্রোডাক্টের কোয়ালিটি আপনি জাজ করতে একটা আমাদের টিম ছিল, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার আমার আন্ডারে ৩ জন কাজ করতো। তো ওরা ইনিশিয়াল চেক করতো, আই ওয়াজ দ্য লাস্ট পারসন টু ডাবল চেক এভরিথিং, বিকজ একজন চেক করলে হয় না, আরেকজনকে চেক করতে। মানে আপনাদের এন্ডে কোনো ভুল হলে এটা মানে মহামারীর থেকেও বড় কিছু হয়ে যেতে পারত। This job has that kind of risk in pharmaceutical world. So my first job was in GS GlaxoSmithKline. I was trained কি তুমি যদি কোনো ভুল করো জানবে তোমার এন্ড অফ সাপ্লাই চেইনে পেশেন্ট আছে। তুমি যদি কোনো ভুল করো, যেমনি ডাক্তার যদি কোনো ভুল করে এক্স্যাক্টলি সেম। যদি কোনো ভুল করো তাহলে তোমার জেল হতে পারে, এরকম। তো সবসময় কাজ করার আগে আমাদের 3 মান্থস ফার্স্ট ট্রেনিংয়ে বলা হয়েছিল যে তুমি যে কাজ করবে মেক শিওর করো প্রতিটা স্টেপ যদি কোনো ভুল না হয়। তুমি যদি ভুল করো আর যদি ভুল হতো আমাদেরকে রিপিট অ্যানালিসিস করাতো বারে, বারে, যাতে আমাদের মাথার মধ্যে ইমবেড হয়ে যায় যে ভুল করলে আমার জেল হবে। মানে একটা সামান্য ভুল কিন্তু মানে মহামারীর থেকে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। মানে যিনি আমি কিউপি ট্রেনিং করছিলাম, কোয়ালিফাইড প্রফেশনাল, যিনি লাস্ট সাইন করেন, আমি হচ্ছে সেকেন্ড লাস্ট সিগনেটারি। তো আমারটাও ঠিক আছে যে আমার পরে একজন আছেন যে সিনিয়র মোস্ট, হি ওয়াজ লাইক 50 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, হি ওয়াজ সাইনিং লাস্ট পেপার ওয়ার্ক। তো বাট ওনার কিন্তু লাস্ট, উনি লাস্ট সাইন করছেন। যদি কিছু হয়ে যায় অ্যান্ড হি ওয়াজ টু আস্ক মি, তুমি ঠিক দেখেছো তো সব? আমি কিন্তু চেক করছি, তুমি সব দেখে আনছি? হ্যাঁ আমি চেক করেছি, বাট আপনি চেক করুন। বলছে যদি কিছু হয় আমাকে কিন্তু ফার্স্টে জেলে তুলে নিয়ে যাবে। মানে এরকম ভয়, ওনাদের প্রেশারটা সব থেকে বেশি ছিল। মানে মানে এই ভ্যাকসিনেশনের পরে এই যে আমি যেটা বলছিলাম যে প্রচুর মানুষ বলছে ভ্যাকসিন নেওয়ার পরেও সমস্যা তৈরি হয়েছে। তো তখন কোথাও কি আপনাদের মনে হয়েছে বা আপনার ব্যক্তিগতভাবে কখনো মনে হয়েছে যে আমি কোথাও ভুল করিনি তো? মানে গিল্ট ফিল হয়েছে কখনো? না, গিল্ট ফিলিং হয়নি, কারণ 77 এফিকাসিতে বলাই আছে যে সাইড এফেক্টস হবে। প্রতিটা ভ্যাকসিনে ডিক্লেয়ার্ড ছিল যে সাইড এফেক্টস হবে। কি ধরনের সাইড ইফেক্ট ছিল কোভিশিল্ডের ক্ষেত্রে? দেখুন আমি নিজে রিয়ালাইজ করেছি, আমি যখন সেকেন্ড ডোজটা নিই আমার সাইড এফেক্টস হয়েছিল। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। মানে এমন মাথা ব্যথা যে মনে হচ্ছিল যে ইটস জাস্ট লাইক আমি মাথা তুলতে পারছিলাম না, এরকম মাথা ব্যথা। তো আই গট রিয়ালি স্কেয়ার্ড। তো আমি সাথে, সাথে NHS এ কল করলাম। করে ডক্টরকে বললাম যে আমার এরকম, এরকম হচ্ছে। তো বলল ইমিডিয়েটলি ইউ কাম টু দ্য হসপিটাল। আমি গেলাম। গিয়ে আমাকে পুরো মাথার স্ক্যান-ট্যান সব করা হলো। তো বলল যে এটা তোমার ওই ভ্যাকসিন নিলে একটা জ্বর মতো হয়, সেইটার থেকে তোমার মাথা ব্যথা করছে। বলল প্যারাসিটামল হাই ডোজ খেলে কমে যাবে। কিছু ভয়ের কিছু নেই। এই যে সাইড ইফেক্ট গুলোর কথা বলছেন, তো এইগুলোর বিষয়ে তো মানে আপনারা যখন কোয়ালিটি অ্যাসুরেন্স চেক করছেন, তো আপনারা কতটা অবগত ছিলেন? সাইড এফেক্ট আমি মেইনলি ছিলাম ম্যানুফ্যাকচারিং সাইডে। সাইড এফেক্টসটা ডিটারমাইন করে ফার্মাকোভিজিলেন্স বলে একটা টিম হয় তারা। মানে একটা মেডিসিনের যখন হিউম্যানে ইনসারশন হবে বা হিউম্যান ইনটেক হবে, তার কী সাইড এফেক্টস হবে সেটা ফার্মাকোভিজিলেন্স টিম ডিটারমাইন করে টেস্ট করে, করে। তো ওনারা সাইড এফেক্টস কী হবে সেইটার উপরে আমার ওভারসাইট অতটা ছিল না, টু বি অনেস্ট। আমি ম্যানুফ্যাকচারিং সাইডে ছিলাম মেইনলি। আর ডেটা দেখেছিলাম। না আপনি যেটা বললেন যে আপনার যখন জ্বর, কোভিড হলো তখন প্রচন্ড মাথা যন্ত্রণা করত। আপনারা তো গবেষণার মধ্যে ছিলেন। নিশ্চয়ই এই বিষয়গুলো আপনাদের কোথাও না কোথাও আলোচনা হয়েছে টিমের মধ্যে যে কি হতে পারে, কি হতে পারে না? মানে সেরকম এক্সপ্লিসিটলি আলোচনা হয়নি। কারণ যেহেতু ম্যানুফ্যাকচারারদের আর মানে টিম, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা টিম, ম্যানুফ্যাকচারিং একটা টিম, ক্লিনিক্যাল ট্রায়ালস একটা টিম, আর ফার্মাকোভিজিলেন্স একটা টিম, আর পোস্ট মার্কেট সার্ভেলেন্স আরেকটি টিম। এরকম মানে এরকম বিশাল ৫ টা টিম ছিল এইটার মধ্যে। তো সাইড এফেক্টস এর যেটা মানে শুনেছি যারা মেইন যারা করেছেন, বিকজ কোভিড ইজ আ মিউটেটেড ভার্সন অফ ফ্লু ভাইরাস বেসিক্যালি। ওটার একটা মিউটেটেড ভার্সন বেরিয়েছে। তারপর তো আরও অনেকগুলো মিউটেশন বাড়তে শুরু করলো। সেকেন্ড ওয়েভে আরও এলো যে এবার বলছে যে এই মানে প্রতিটা স্টেপে বলছে যে এইবার আবার নতুন করে করতে হবে। কারণ যে নতুন মিউটেশন এসছে সেটাতে এটা কাজ করবে না তখন। আর বাই দ্যাট টাইম আমি আই থিঙ্ক 2021 এ হ্যাঁ, আমি জাপানিজ কোম্পানিতে জয়েন করেছি জুলাইতে। কারণ আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে। তখন আমি এমন একটা জব খুঁজছিলাম যেটা আমাকে কিছুদিন ইন্ডিয়ায় থাকতে দেয়, কিছুদিন ত্রিপুরাতে কাজ পেল।
তো আমি জাপানিজ ফার্মাসিউটিক্যাল তখন ঢুকে গেছি। বাট লাস্ট যখন আমি বেরোই তখন আমি শুনেছি যে আবার নতুন করে করতে হবে। কারণ প্রতিটা মিউটেশনে ওই ভ্যাকসিনটা কাজ করছে না। তো এভরি টাইম একটা মিউটেশন হচ্ছে, নতুন ভাইরাসের মিউটেশন বেরোচ্ছে, সেইটার অনুযায়ী ভ্যাকসিনটাকে আবার মডিফাই। আচ্ছা, মানে এইটাও কি কারণ হতে পারে যে মানে ২ টো ডোজ নেওয়ার পরেও অনেকের কোভিডে আক্রান্ত হয়েছিলেন? হ্যাঁ, ২ টো ডোজ নেওয়ার পরেও হতে পারে। কোভিডে 77 এফিকাসিটি ওখানেই আসছে যে কোভিড হবে না এটা বলছে না। বলছে কোভিড হলে সেটার ইনটেনসিটিটা কম হবে বা কোভিড হলে যাতে ওই ডিজিজটা বেশি দূর না ছড়ায়। ধরুন এবার জ্বর হয়ে থেমে যাবে। এই অ্যাপ্রোচটা ছিল। কারণ যদি প্রপার ভ্যাকসিন ধরুন পোলিও ভ্যাকসিন, ম্যালেরিয়া ভ্যাকসিন এখন চলছে। অলরেডি আই থিংক ক্লিনিক্যাল ট্রায়ালস এ চলে গেছে। পোলিও ভ্যাকসিন ওটা তো অনেক বছর ধরে ক্লিনিক্যাল ট্রায়ালস হয়েছে। তারপরে বেরিয়েছে। তো সেটা যদি কোভিড ভ্যাকসিনটা যদি আরও ৫ বছর টাইম দেওয়া হয় তাহলে 100% এ রিচ করা যাবে। সেইটার তো টাইম ছিল না। কারণ ইমিডিয়েট বার করতে হবে। কারণ ডেথ রেটটাকে কমাতে। এই ট্রায়ালটা ঠিকঠাক হয়েছিল? ট্রায়ালটা অ্যানিমাল স্টাডিজ হয়েছিল। সেটা তো ইউকেতে হয়নি, সেটা আফ্রিকাতে হয়েছিল। সেখান থেকে ডেটা এসছিল। আর কিছু হিউম্যান স্টাডিজ হয়েছিল। এক্সাক্টলি আমার মনে নেই কোন দেশে পাঠানো হয়েছিল। বাট অনেকেই বলা হয় যে আফ্রিকান কোনো দেশে বোধহয় হয়েছে। এক্সাক্টলি মেইনলি আফ্রিকাতেই পাঠানো হয়। তো কারণ ওখানে ওদের টাই আপস আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে, ভ্যাকসিন গ্রুপের সাথে একটা গ্রুপ আছে যেটার সাথে ট্রায়ালসগুলো হয় মেইনলি। ম্যালেরিয়া ট্রায়ালসগুলো তখন ওখানে আগেও শুনেছি ওখানে তখন আমি যখন জয়েন করছি তখন ম্যালেরিয়া ভ্যাকসিনও ইন দ্য পাইপলাইন ছিল। বাট সব কিছু হল্ট হয়ে কোভিড ভ্যাকসিনটাকে তোলা হলো। তো ট্রায়ালসগুলো ওভারসাইটে অন্য টিম ছিল। সেটার উপর আমি কমেন্ট করতে পারবো না। না। তো মানে এই যে মানসিক প্রেশারের মধ্যে আপনি কাজ করেছেন, তখন কি মনে হতো যে বাবা-মা আছে, আমি এখানে একা। তো বাড়ি যখন ফিরতেন মানে প্রতিদিন বাড়ি ফিরতে পারতেন। তো ফিরে তো নিজের খাবারটা নিজে করে নেওয়া, নিজেরটা আলাদা তখন মানসিক পরিস্থিতি কি ছিল? অ্যাকচুয়ালি প্রচণ্ড স্ট্রেসড আউট লাগতো। কারণ আমার কোনো মানে নিজের রিলেটিভ কেউ ছিল না যার সাথে আমি শেয়ার করতে বা আমার সাথে ভিডিও কলে কথা বলতাম বা আমাকে বেশি বলতেও পারতাম না। কারণ বাবা মা অলরেডি এজেড, টেনশনে আমাকে নিয়ে। আমাকে টেনশন করে করেই মার হার্ট অ্যাটাক হয়ে গেল। কোভিড 2020তেই মার অগাস্ট মাসে না সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক হয়। তখন আমার আরেকটা এক্সপেরিয়েন্স ওই সময় ওইভাবে আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটসে আমি এসছিলাম কলকাতা। মার হার্ট অ্যাটাক হয়েছিল। সেই হ্যাজম্যাট স্যুট পরে সারাক্ষণ প্লেনে বসেছিলাম। তো আমার প্রচণ্ড টেনশন হতো যে আই ওয়াজ লাইক 34 দেন। আমি যে লাইফে অনেক কিছু অ্যাচিভই করিনি এখনো। তো এটা ভয় হতো যদি আমি কাউকে কিছু একটা হয়ে যায় আমাকে মানে আমার এখনো মনে আছে আমি বাড়িতে বসে আছি কোভিড টেস্টের রেজাল্টের ওয়েট করছি। আর এরকম বলেছে যদি মানে ধরুন পজিটিভ হয় মানে তাহলে মানে অনেকবার টেস্ট করতে মাঝে, মাঝে সিম্পটমস আসছে। ভয় লাগছে সে টেস্ট করে নিচ্ছে। যদি পজিটিভ হয় তাহলে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাও। মানে এই যে একটা ফিলিং যে যদি পজিটিভ হয়ে যায় এবার, যদি অ্যাম্বুলেন্স এসে নিয়ে যায় কেউ নেই। মানে এই ফিলিংটাতেই না আমি আমি তখন আমি রিয়ালাইজ করলাম আমি এত মানে আনটিল দ্যাট টাইম অক্সফোর্ড ইউনিভার্সিটি জবের আগে আমি ক্যারিয়ারের পেছনে দৌড়াচ্ছিলাম কনস্ট্যান্টলি। জব চেঞ্জ, পজিশন চেঞ্জ, কোম্পানি চেঞ্জ এইরকম পেছনে। আমাকে কোভিড রিয়ালাইজ করালো যে মানুষের হিউম্যান বিং তার নিজের লোক পাশে থাকা খুব দরকার। এভাবে মানে কনস্ট্যান্ট ক্যারিয়ারের পেছনে ছোটা যায় না। একটা মানুষের ফ্যামিলি লাইফ একজনের মানে প্যারেন্টস বা পার্টনার দরকার আছে লাইফে। মানে সারা জীবন কাজ নিয়ে থাকা যায় না। এটার একটা ইম্পর্টেন্স আছে। মানে আপনি বাড়ি ফিরে এসে সেগুলোই মাথায় ঘুরছে আর তারপর যখন ইউনিভার্সিটিতে যাচ্ছেন তখন ওইগুলো নিয়েই কাজ করছেন। তো এটা তো একটা ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা। হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ আন্ডার মানে শুধু আমি না আমার অনেক কলিগসই উই ওয়ার আন্ডার কনস্ট্যান্ট স্ট্রেস। অ্যান্ড আমাদেরকে কিছু সময় মানে টকিং থেরাপিতেও বসানো হয়েছিল। কারণ এমন একটা অ্যাংশাস লাগতো কনস্ট্যান্টলি যে হয়তো বাড়ি থেকে কাউকে দেখতে পারবো না বা যেতে পারবো না। সেই সময় হঠাৎ করে মানে জাস্ট প্রজেক্টটা হ্যান্ড ওভার হয়েছে জুলাই বা সেপ্টেম্বর মাসে মার হার্ট অ্যাটাক হয়ে গেল। তো দ্যাট টাইম সবে লকডাউন ইজ হয়েছে। ইউকে থেকে এয়ার ইন্ডিয়ার কিছু ফ্লাইট আসছে যারা এমার্জেন্সি বেসিসে আসছিল যেমন ইভ্যাকুয়েশন ফ্লাইটস হয়। তো আমার একজন চেনা ছিল গোখলের একজন জার্নালিস্ট দিদি লন্ডনে থাকে। তাকে বললাম যে তোমার কোনো কন্ট্যাক্টস আছে এই ফ্লাইট কি যাচ্ছে? তো শি হেল্প মি বুক দ্য টিকিট।
আর আমি যখন মানে ফ্লাইটে আসছি আমি মানে কনস্ট্যান্ট স্ট্রেস কি আমি ফ্লাইট থেকে নেমে জানতে পারবো কিংবা বেঁচে আছে না মারা গেছে, এরকম একটা স্ট্রেস আমার মধ্যে। তার মধ্যে কনস্ট্যান্ট হ্যাজম্যাট স্যুট পরা, ওইভাবে প্লেনে মানে 10-12 ঘন্টা বসে থাকা। দিল্লিতে নামলাম মানে আটার কেওস ওখানে চলছে, সবাই পাগল হয়ে যাচ্ছে, ওই এদিকে এটা টাচ, এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। তখন আমার কানেক্টিং ফ্লাইট আরও 5 ঘন্টা বাদে কলকাতা আসার ফ্লাইট। তখন আমাকে আরেকজন ফোন করে বললো মানে অল দ্য ওয়ে বলে না কেউ না কেউ এসে একটা অ্যাডভাইস দিচ্ছে যে এটা করো। তখন আমাদের একজন কলেজের একজন উনি বললেন যে তুমি ইন্ডিগোর ফ্লাইট আছে কলকাতা থেকে ডোমেস্টিক এয়ারপোর্টে চলে যাও ইন্টারন্যাশনাল থেকে, সেখানে তুমি গিয়ে ফ্লাইট পেয়ে যাবে। আমি তখন ডোমেস্টিকে গেলাম, গিয়ে ফ্লাইট নিয়ে কলকাতা ল্যান্ড করলো। মানে মানে যা ওই যে ফ্লাইটে আসার যে এক্সপিরিয়েন্সটা, ইট ওয়াজ লাইক হরেন্ডাস। কোভিড কি আসলেও এতটা ভয়ঙ্কর ছিল? অবভিয়াসলি ছিল, কারণ প্রচুর লোককে আমরা দেখেছি। আমি হাইপোথেটিক্যাল প্রশ্ন বলছি না, আমি পলিটিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করছি। আপনি একদম গবেষণার মধ্যে ছিলেন, আপনি জানেন কি হতে পারতো, কি হতো না। কিন্তু অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন ওঠে। আপনি এমন জায়গায় কাজ করেছেন সেই সময় আপনাদের জন্য হয়তো প্রচুর মানুষ বেঁচে গেছে। কোভিড কি সত্যি এতটা ভয়ঙ্কর ছিল? না। ডেফিনেটলি ছিল, নিজের চোখে দেখেছি পাশের ক্লিনিক্যাল হসপিটালে পিপল পাসিং অ্যাওয়ে অ্যান্ড বডি বিং র্যাপড। তাহলে এই হলিউডের সিনেমার মানে 2011 সালের সিনেমার সঙ্গে 2019, 20, 21 কীভাবে মিলে গেল? এটা একটা ওই কন্টেজিয়াম বলছেন তো? হ্যাঁ, পরে আমি সিনেমাটা এইটা হওয়ার পরে আমি সিনেমাটা দেখেছি, তার আগে এক্স্যাক্টলি যা যা আমরা দেখেছি সিনেমাটাতে পুরো সিনেমাটাতে তাই তাই দেখানো হয়। হুবহু দেখানো হয়েছে তাই। তো এটা তো প্যান্ডেমিকের একটা মানে 1920s হয়তো একটা প্যান্ডেমিক হয়েছিল লাস্ট। হ্যাঁ, স্পেনে ফার্স্ট হয়েছিল বোধহয় থেকে স্পেন প্লেগ। হ্যাঁ, তো প্যান্ডেমিকের পুরোটাই প্রেডিকশন ওই মুভিটা দেখিয়েছে, প্যান্ডেমিকে যা যা হতে পারে। আর সেটা যে রিয়ালিটি হয়ে যাবে এটা তো আমি সিনেমাটার এক্সিস্টেন্সই জানতাম না। আমি এটা হওয়ার পর আমি শুনলাম যে সিনেমাটা আছে। মানে সিনেমার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সিনেমার সাথে বাস্তবে অনেকটা মিল পেয়েছি আমি। আচ্ছা। হ্যাঁ, অনেকটা কিছু কিছু সিচুয়েশন কিন্তু সিমিলার। না, আমি বলছি সিনেমাটা সেটা একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছে, সেখান থেকে একটা তথ্যচিত্র বানানো হয়েছে, একটা সিনেমা তৈরি হয়েছে, সেটা একটা মানে স্ক্রিপ্টেড। আর বাস্তবে যেটা হয়েছে সেটা সত্যিই বাস্তব ছিল, সেটা বলছেন কি? হ্যাঁ, মানে কিছু কিছু ইনসিডেন্ট আমার মানে মনে হচ্ছে ওয়াও, এরকম তো মানে আমাদের ওখানে হচ্ছিল, আমরা এরকম পাগলের মতো চলে বেড়াচ্ছিল। এক্স্যাক্ট কি করে হতে পারে এতটা? সে জানি না কি করে যে ডিরেক্ট করেছে, প্রেডিক্ট করেছে। বেবি একটা প্যান্ডেমিক সে কারোর কাছ থেকে দেখেছে বা কোনো গল্প পড়েছে আগের প্যান্ডেমিক কি হয়েছিল, সেটা দেখে হয়তো প্রেডিক্ট করে। এখন মানে আপনি নিশ্চয়ই খবর টবর দেখছেন, পড়ছেন। এপস্টিন ফাইলেও অনেক কিছু আসছে। মাইক্রোসফটের কর্ণধার সে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করছে, তার কিছু দিনের মধ্যেই কোভিড আসছে এবং সেই কোম্পানি, এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেখানে খুব তার গ্রোথ হচ্ছে। তো এগুলোর পিছনে কোথাও কোনো রকম কোনো প্ল্যান, কোনো ব্যবসায়ী মস্তিষ্ক? না, বলতে চাইছেন বায়োলজিক্যাল ওয়েপেন কি না? বায়োলজিক্যাল ওয়েপনও হতে পারে, বা কোনো রকম বায়োলজিক্যাল ওয়েপন হলে তো সেটা তো বোঝা যেত। আমি বলছি কোনো রকম ব্যবসায়িক কোনো পরিকল্পনা। আমার তো ঠিক তা মনে হয় না, কারণ ব্যবসায়ী পরিকল্পনা হলে তো দেখুন তাহলে তো মানে এইভাবে স্প্রেড, কারণ অনেক তো লসও হয়েছে কোভিডের জন্য, হুম। অনেক লসও তো হয়েছে। না, ভাইরাসটা ছিল সেটা তো সত্যি, কিন্তু তার জন্য এই প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট করা। আপনি বলুন। হ্যাঁ, আমার মনে হয় না কোনো ব্যবসায়ী, কারণ ক্রিয়েট করা হয়নি। হ্যাঁ, আমার মনে হয় না এটা বায়োলজিক্যাল ওয়েপেন। মানে না। আপনি বলছেন কমার্শিয়াল, প্যান্ডেমিকটা ক্রিয়েট করা হয়েছে কি হয়নি? না আমার মনে হয় না ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, মানে আপনি ওখানে থেকে দেখেছেন, হ্যাঁ, এটা আমি বুঝেছি যে আমার মনে হয়নি, কারণ চায়নাতে একটা ল্যাব থেকে ওটা বেরিয়েছিল যেটুকু সবাই শুনেছি, আমরাও পড়েছি। বাট সেটা যে বায়োলজিক্যাল ওয়েপেন হলে তো মানে সেই কান্ট্রিতেও রিলিজ হয়েছে, সেই কান্ট্রিতেও অনেক লোক মারা গেছে। তো আই ডোন্ট থিঙ্ক ইটস আ ওয়েপন অর কমার্শিয়াল। এই ভাইরাসের অরিজিনটা জানা যেতে পারে? ওটা তো আপনার ব্যাট থেকে বেরিয়েছিল। না, এই যে চায়নার ল্যাব থেকে বলা হচ্ছে, পরে তো ইউএসএ ইন্টারন্যাশনাল কোর্টে চায়নার এগেনস্টে গেছে, কোর্ট কেসও করেছে। তো এটা কি জানা সম্ভব যে চায়নার ল্যাব থেকেই বেরিয়েছে, নাকি এটা শুধুমাত্র অভিযোগ? যতদূর শুনেছি ওটা ল্যাব থেকে বাই মিস্টেক একটা এক্সপেরিমেন্ট থেকে রিলিজ হয়েছিল। এইটুকু আপনারা ওখানে যখন রিসার্চ করছেন তখন এটাই শুনেছেন? হ্যাঁ, এটাই শুনেছি আমি।
যে ওটা স্প্রেড হয়েছে এইভাবেই অরিজিনটা হয়েছে ভাইরাস। থ্রাস্ট এতটা ছিল ভয়ঙ্কর? মেবি হাইলি ইনাকুলেটেড ছিল হয়তো, যেটা যে কাজ করছিল ল্যাবে, এটুকুই শুনেছি। এখন আপনি কি করেন? আমি এখন একটা জাপানিজ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে অডিটর হিসেবে কাজ করি। আমি ডিফারেন্ট ফার্মাসিউটিক্যাল সিস্টেমসের অডিট করি, কোয়ালিটি অ্যাসুরেন্স চেক করি। সেটা কি জিনিস? বেসিক্যালি এই ধরুন ক্লিনিক্যাল ট্রায়ালস ডেটা বা অল পেশেন্ট ডেটা, ড্রাগ R&D ডেটা অনেক সফটওয়্যারে ক্যাপচার্ড হয়, সেখানে প্রসেসড হয়, সেটা থেকে ডিসিশন নেওয়া হয় যে ড্রাগটা মার্কেটে যাবে কিনা, ড্রাগটার এফিকাসি কত। এই করার জন্য কিছু সফটওয়্যারের দরকার আছে, সেই সফটওয়্যারগুলোকে আমি অডিট করি টু মেক শিওর দে আর কমপ্লায়েন্ট উইথ দ্য মেডিকেল রেগুলেটরি রিকোয়ারমেন্টস। মানে এখানে আপনি যেটা বলবেন, আপনি যেভাবে সফটওয়্যারগুলোকে চালাবেন সেই মতো ওরা ক্লিয়ারেন্স পাবে? না, সফটওয়্যারগুলো ধরুন আমাদের কোম্পানি অনেকগুলো কোম্পানিতে আউটসোর্স করেছে এই কাজটা। ক্লিনিক্যাল ট্রায়ালস ডেটা গ্যাদার করা, ম্যানিপুলেট ডেটা, প্রোকাসনেট করা, ডেটা ভিজুয়ালাইজেশন করা। তো এই যে ডেটাগুলোকে ইনকামিং হচ্ছে, সেগুলোর প্রসেসিং হচ্ছে, ভিজুয়ালাইজেশন হচ্ছে, এই যে সফটওয়্যারটা যে সার্ভিস প্রোভাইডার তৈরি করেছে আমাদের জন্য, সে কি কমপ্লায়েন্ট, এটা আমাকে চেক করতে হবে। আচ্ছা। মানে তার রেগুলেশনস কি, তার সিকিউরিটি কি, কারণ সফটওয়্যার ইজ মেনলি ইনফরমেশন সিকিউরিটি। তো দ্যাটস ভেরি ক্রুশিয়াল, ইনফরমেশন সিকিউরিটি, তাদের লিক না হয়, না ডেটা অন্য কোম্পানির কাছে চলে না যায়, ম্যানিপুলেট না হয়, এই লেভেলে ইনফ্রাস্ট্রাকচার আর প্রতিটা রেগুলেশনস সে মেনটেন করছে কি না। ধরুন আমাদের কারেন্ট জাপানিজ কোম্পানি ড্রাগ অল ওভার দ্য ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউট হয়, তো আমাদের ইউএসএতে ডিস্ট্রিবিউট হয়, আমাদের ইন্ডিয়াতে অনেক ম্যানুফ্যাকচারার্স আছে। তো প্রতিটা দেশের রেগুলেশন ডিফারেন্ট, ইউএসএর ডিফারেন্ট, ইউরোপের ডিফারেন্ট, ইউকের ডিফারেন্ট, জাপানের ডিফারেন্ট, ইন্ডিয়ার ডিফারেন্ট। তো প্রতিটা রেগুলেশনের যে রেগুলেশনস আছে সেগুলো কি এরা কমপ্লাই করছে, এইটা আমার কাজ চেক করা হয়েছে। যখন আপনার বিষয়টা ভারতীয় মিডিয়া যখন জানলো, যখন লিখছে, বা আরও একটু প্রিসাইসলি বলি, যখন বাংলা মিডিয়ায় আপনার বিষয়ে খবর হচ্ছে, যখন বলা হচ্ছে যে বাঙালি মেয়ের বিশ্বজয়, আপনি নিজেকে কিভাবে, কোন জায়গায় দেখতেন? বেসিক্যালি আমি খুব হাম্বল হিউম্যান বিং, আমি কোনো মানে অত্যাধিক ক্রেডিট নিতে চাই না। যে আমি প্রাউড ফিল করি যে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি ওই জবটা পেয়েছিলাম আর এই প্রজেক্টের পার্ট হতে পেরেছি, এটা আমার মানে বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন লাইফ। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু বেঙ্গলি মিডিয়া অ্যান্ড বেঙ্গলি গভর্নমেন্ট হু রেকগনাইজড মাই এফার্টস। এটা আমার খুব ভালো লেগেছে। যে গভর্নমেন্ট আপনার হ্যাঁ। রেকগনাইজেশন দিয়েছে কিছু, কি ধরনের? ধরুন দুর্গা পুজোতে গিয়ে আমি পুজো উদ্বোধন করলাম, এটা আমার একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমি খুব চাইনি যে আমি এরকম একটা দুর্গা পুজোতে গিয়ে চিফ গেস্ট হিসেবে উদ্বোধন করব, এটা আমি ভাবিনি। গিয়ে সেখানে আমাকে স্পিচ দিতে হয়েছে টু মোটিভেট উইমেন। ইভেন আমার স্কুল আমাকে রেকগনিশন দিয়েছে, আমার কলেজ আমাকে রেকগনিশন দিয়েছে। তো এটা খুব ভালো লাগে দেখতে যে আমি আমার কলেজে ওয়ান অফ দ্য অ্যাচিভার লিস্টে আমার নাম আছে টপ 5। নর্মালি ছোটবেলা থেকে ওই একটা হয় না যে বড় হয়ে কি হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে, পাইলট হবে। মানে আপনি যে প্রফেশনে রয়েছেন, যে বিষয়ে গবেষণা করছেন, এই বিষয়টা চট করে আলোচনার মধ্যে আসে না। কিভাবে শুরু হলো এই যাত্রাটা? অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে সায়েন্স নিয়ে আর ম্যাথসে খুব ইন্টারেস্ট ছিল। কোথায় পড়তেন? আমি গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে পড়তাম, আর হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং করেছি। তো যখন আমি পড়তাম তো আমার বায়োলজি আর ম্যাথস এটা আমার ফেভারিট সাবজেক্ট। আর এই দুটোর কম্বিনেশনে কি সাবজেক্ট আসে, দ্যাটস বায়োটেকনোলজি। কারণ সেখানে বায়োলজিরও দরকার আছে, টেকনোলজিরও দরকার আছে। দ্যাট টাইম আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছি, তো সবাই কম্পিউটার সায়েন্স পড়ছে, ন্যাচারাল কম্পিউটার সায়েন্স আইটিতে যাচ্ছে। তো আমার ইন্টারেস্ট ছিল বায়োটেকনোলজি। আর আই ওয়াজ ডিমোটিভেটেড বাই মেনি পিপল, মানে বায়োটেক পড়ে কিছু হবে না, বায়োটেকে কোনো চাকরিই নেই, কী হবে পড়ে, এরকম বলতো সব। তো আমার ওটা শুনে আরও জেদ বাড়তো যে না, বায়োটেকে হবে, বায়োটেক ইজ দ্য ফিউচার। যেটা আমরা সাইফাই মুভিজে দেখি সেটা অ্যাকচুয়ালি হয়েছে কিন্তু বেসিক্যালি। তো ওইটাতে আমার খুব জেদ লাগতো। আর ইটস লাইক এভার ইভলভিং, নতুন হচ্ছে। আমার সবসময় নিউ টেকনোলজি, নিউ জিনিসের উপর খুব ইন্টারেস্ট ছিল।
তো এটা খুব ইজি পাথ ছিল না আমার পক্ষে, আমার ক্যারিয়ার পাথটা ইট ওয়াজ নট ইজি। অনেক স্ট্রাগল করতে হয়েছে বিফোর আই গট দ্য জব ইন অক্সফোর্ড ইউনিভার্সিটি। আই হ্যাভ স্ট্রাগল লট। কি সেই স্ট্রাগলটা একটু বলুন। ধরুন আমি এখান থেকে ইউকেতে গেলাম মাস্টার্স পড়তে ইউনিভার্সিটি অফ লিডসে। আই টু পে এডুকেশন লোন প্লাস আমার মানে ওখানে থাকা খাওয়ার খরচা আমাকে পার্ট টাইম জব করে চালাতে হতো। তো আমি সাবওয়েতেও কাজ করেছি, পিৎজা হাটেও কাজ করেছি, আমি মোবাইল ফোন আনলকিংও করেছি, আমি সব করেছি জাস্ট টু মেনটেন মাই সেলফ, টু পে মাই রেন্ট অ্যান্ড মাই ফুড বিল। আই হ্যাভ ডান দ্যাট। তো এই একটা স্ট্রাগল ছিল, বাট ছিল যে ইউনিভার্সিটি অফ লিডস বায়োলজিক্যাল সায়েন্সেস খুব ফেমাস। ওখানে দ্য ওয়ে অফ দে টিচ ইউ ইজ অ্যাকচুয়ালি উইল গেট ইউর হাইলি এমপ্লয়েবল ফর ডিফারেন্ট অর্গানাইজেশনস অর পিএইচডি। বাট আমার ছিল যে মাইন্ডসেট আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব, আমি পিএইচডিতে যেতে চাইনি। আমি মাস্টার্স করে আর পড়াশোনা পড়তে চাইনি, আমি পিএইচডিতে যাইনি। আমি ফার্স্ট জব আমার ছিল গ্ল্যাক্সোস্মিথক্লাইনে, উইচ আই ক্র্যাকড অ্যান্ড ওয়াজ লাইক, আমি কোনোদিনও ভাবিনি যে আমি ফার্স্ট জবে জিএসকে ঢুকতে পারবো, বাট ইট ওয়াজ লাইক মাই শিওর পারসিভিয়ারেন্স। অ্যান্ড আমি মানে আফটার আই গ্র্যাজুয়েটেড মাস্টার্স 1 year I did odd jobs and I kept applying, but I did not give up. তো তারপরে মানে ফার্স্ট একটাই ইন্টারভিউ লেগেছিলো, ওটাতেই আমার ক্লিক হয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ লাইক আ লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স। জিএসকে ফার্স্ট জবে গিয়ে ট্রেনিং পাওয়া, ওখানে কীভাবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কাজ করে, প্রতিটা আমি 6 বছর জিএসতে কাজ করতাম, সেখানে প্রতিটা ইউনিটে কাজ করেছি, R&D, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, ম্যানুফ্যাকচারিং, প্রতিটা জায়গায়। এই যে 6 বছরের একটা হিউজ এক্সপিরিয়েন্স, এইটা আমাকে, আর প্রতিটা পদে চ্যালেঞ্জ ছিল, কারণ ইন্টারনাল পলিটিক্স হয়, প্রমোশন হতে প্রবলেম হয়, পারফরমেন্স প্রতিটা, আর এমন তো নয় শুধু ইন্ডিয়ানস, ওখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড পিপল আর ওয়ার্কিং। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড একজন ইউরোপিয়ান কী করে কাজ করে, একজন আমেরিকান কী করে কাজ করে, একজন আফ্রিকান কী করে কাজ করে। তো তাদের সাথে আপনাকে অ্যাডজাস্ট করে তাদের মতো বুঝে কাজ করতে হবে। তো এই প্রতিটা পদে চ্যালেঞ্জ ছিল। তারপরে আমি অন্যান্য কোম্পানিতে কাজ করেছি, স্টার্ট আপে কাজ করেছি, মানে কনস্ট্যান্টলি আই ওয়াজ লাইক হোয়াট নেক্সট। তো ফাইনালি when I reached Oxford University, আমি কোনো ভাবিনি এই প্রজেক্টটা আসলো, এরকম হবে। অক্সফোর্ডে কিভাবে গেলেন? অক্সফোর্ডে আমি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে অক্সফোর্ডের কাছে এপিআই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, যেখানে ধরুন এই যে প্যারাসিটামলের যে হোয়াইট পাউডারটা থাকে, এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট বলে, ওই একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কাজ করতাম। ও দ্যাট টাইম আমি, আর ওটা অক্সফোর্ডের খুব কাছে ছিল, আমি ভাবতাম যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যদি একটা জব পাওয়া যায়, এরকম আমি দেখতে থাকতাম। হঠাৎ করে একদিন একটা দেখলাম যে আমার রোলের সাথে ম্যাচ করছে জবটা, তাই আমি অ্যাপ্লাই করে দেখি, হলে হবে না হলে না হবে। অ্যান্ড উইদিন ফিউ ডেজ আমাকে ওরা কল করে, অ্যান্ড আই ওয়েন্ট ফর দ্য ইন্টারভিউ। বিকজ আমার ইন্ডাস্ট্রিতে এত এক্সপিরিয়েন্স ছিল, দে আর ভেরি ইমপ্রেসড উইথ মাই মাল্টিপল রোলস আই হ্যাভ বিন থ্রু ইন শর্ট স্প্যান অফ টাইম, উইচ আমাকে দে রিয়েলি লাইক মাই প্রোফাইল, অ্যান্ড আমাকে ওরা হায়ার করলো। তো ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং। ইভেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রচণ্ড পিয়ার প্রেশার, আর মানে ফার্স্ট 6 months they test you in everything, like every week পারফরমেন্স রিভিউ হয়। আর আমার মনে আছে আমার সাথে আরেকজন জয়েন করেছিলেন অন্য কান্ট্রি থেকে, শি কুড নট পাস দ্য পারফরমেন্স বিকজ ইটস ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো সেখানে যদি পারফর্ম না করো তো আপনাকে পরের দিনই বলবে চলে যাও। তো সেটাতে আমি আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক। আমি ওটা জব হিসেবে করি না, আমার প্যাশন হিসেবে করি। তো সেটাতেই আমার বস আমাকে বলেছিল যে তুমি যেও না, মানে 2021 when I was resigning, she was like, তুমি কেন চলে যাচ্ছ? আমি বলছি না, আমি তো অনেক করেছি কেরিয়ার, কিন্তু আমার মনে হচ্ছে আমার একটু পার্সোনাল লাইফটাকেও আমি ইম্পর্টেন্স দিতে চাই। আচ্ছা, মানে কোভিডের ওই আতঙ্ক থেকে অনেক হ্যাঁ, মানে ওটাতে আমি অনেক কিছু ইট ওয়াজ লাইক আ লাইফ চেঞ্জিং মোমেন্ট ফর মি, যে শুধু ক্যারিয়ার এর পেছনে ছুটলেও হবে না, মানে মানুষেরও দরকার আছে লাইফে। তো এই পর্যায়ে যাওয়া কি একটা বাঙালি মস্তিষ্ক রয়েছে বলে? বাঙালি মস্তিষ্ক ঠিক নয়, এটা আমার ফিলিং হয়েছে যে, আর সেই সময় মানে শুধু বাঙালি না, আমি বলছি যে আপনি যে ধাপে ধাপে আস্তে আস্তে যে উন্নতির এরকম শিখরে পৌঁছেছেন, বা এখন আপনার একটা নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন, এইরকম প্রজেক্টে কাজ করেছেন, এর জন্য তো ইন্টেলেক্টের যথেষ্ট গুরুত্ব রয়েছে, তার সঙ্গে আপনার পড়াশোনা, গবেষণা, অধ্যবসায়। তো সেটাই আমি বলছি, এটা কি মানে একটা বাঙালি মস্তিষ্ক রয়েছে বলেই কি
কারণ খুব কম বয়সে আপনি এই জায়গায় পৌঁছেছেন। হ্যাঁ, obviously কারণ আমরা বেঙ্গলিরা তো known for our intelligence and intellect and everywhere, every field এ আপনি দেখুন টপ মোস্ট পজিশনে অনেক বাঙালি চাকরি করছে। They have reached that, even one of my আমার অনেক ক্লাসমেটসরা অনেক ডিফারেন্ট ফিল্ডে ওরা অ্যাচিভ করেছে লাইফে। তো অবভিয়াসলি আমাদের তো মানে বেসিক্সটা খুব স্ট্রং হয় আমাদের পড়াশোনার বা ইন্টেলেক্টে। সেইটাকে যারা অ্যাম্বিশাস তারা গিয়ে কলকাতা থেকে বেরিয়ে গিয়ে তারা অ্যাচিভ করছে। মানে বাইরে যেতে হবে। হ্যাঁ, বাইরে যেতে হচ্ছে কারণ এখানে লিমিটেড আমাদের অপরচুনিটি। লিমিটেড বলতে কি ইন্ডিয়াতে না বেঙ্গলে? বেঙ্গলে আর ইন্ডিয়াতে এখন মানে ধরুন আমি 2009 চলে গেছি। আমি যখন 2020 ফেরত এসছি, ধরুন মাঝখানে আমি অনেক বছর ছিলাম। আমি মাঝে মধ্যে আসতাম 2 সপ্তাহের জন্য। বাট 2020 থেকে আমি অন অ্যান্ড অফ আছি। ইন্ডিয়ার কিন্তু ড্রাস্টিক চেঞ্জ আমি নোটিস করেছি উইথ রিগার্ডস টু সে আইটি, ফার্মাসিউটিক্যাল, ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল, এভরিথিং আমি দেখছি যে people who have stayed back in India, different cities, they are actually doing well and earning well. So India has developed a lot in last 20 years, I would say, and which is very challenging, which very makes me happy কারণ এমনও কিছু জবস আছে যেটা ইউকেতে আর ইন্ডিয়াতে দে আর ম্যাচিং দ্য স্যালারিজ, এরকম স্টেটে আজকে ইন্ডিয়া যাচ্ছে। আচ্ছা, তো এখন দেখুন World War III অন দ্য হরাইজন। তো সবাই আমি আমার বসকে বললেন যে আমি তো যেতে পারছি না। বলছি তুমি তো সেফেস্ট কান্ট্রিতে আছো, এখন আমরা আনসেফ কান্ট্রিতে বসে আছি। আপনিও সেটা বিশ্বাস করেন? Well, দেখা যাবে, প্রেডিকশনস শত আপনাদের জার্নালিজম। দেশ ছেড়েছিলেন কেন? দেশ ছেড়েছিলেন তো মানে ইন্ডিয়ার থেকে বিদেশে বেশি সুযোগ বলে। হ্যাঁ, মেইন কারণটাই বায়োটেকনোলজির ইন্ডিয়াতে সেরকম কোনো স্কোপ তখন ছিলই না। এখন অনেকটা বেড়েছে স্কোপ। তাও বলবো যে বিদেশে রিসার্চটা হয় না ইন্ডিয়ার, R&D-টা নেই। ম্যানুফ্যাকচারিং অনেক খুলেছে, R&D খুব যিনি মানে আই স্টিল অ্যাডমায়ার কিরণ শাহ, যিনি বায়োকন করেছেন। মানে উনি একজনই, মানে আর তো সেরকম হয়নি সেরকম বায়োটেকনোলজি কোম্পানি ইন্ডিয়াতে, একটা দুটো আছে। বাট মেইনলি তো ফরেন থেকে এসে এখন কিছু বেঙ্গল করছে। বেঙ্গলে আপনার কি মনে হয় কি করা উচিত? কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলে আপনি যে বিষয়ে গবেষণা করছেন, কাজ করছেন সেটা নিয়ে কাজ করা সম্ভব? ওয়েল, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলাম 2004-এ, তখন বলা হয়েছিল এখানে বায়োটেকনোলজি পার্ক খোলা হবে। হ্যাঁ, এটা নিয়ে আমার বাবাও খুব এক্সাইটেড ছিল, কিন্তু আজ পর্যন্ত সেই পার্কটা আর হয়নি। তো বেঙ্গলে যদি একটু সায়েন্সকে ইম্পর্টেন্স দেওয়া হয় আর অপরচুনিটিস খোলা হয়, বেঙ্গলের কিন্তু জানেন ওই বহু বছর আগে কলকাতায় মেইন ছিল ইন্ডিয়াতে, আর আজকে আমরা কলকাতা ছেড়ে যাচ্ছি অন্য জায়গায় অপরচুনিটিতে, কারণ কলকাতাতে সেই অপরচুনিটিটা লিমিটেড হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে ইউথ আছে তাদেরকে ফেসিলিটি দেওয়া উচিত, যে তারা দেখুন আমার অবস্থা, আমি 2 দেশে দৌড়ঝাঁপ করছি কারণ আমার বাবা মা এখানে, কারণ আমি আমার নিজের দেশে সেরকম আমি যে লেভেলে কাজ করি সেটা আমি পাচ্ছি না, সো আমাকে এইভাবে কম্পেনসেট করতে হচ্ছে। বাট ইন্ডিয়া যদি এত গ্রো করছে, বাইরের সিটিতে কেন যাব? আমার কাছে লন্ডনে থাকা বা দিল্লিতে থাকা এক, কারণ আমি তো, হ্যাঁ 10 আওয়ার্স ফ্লাইট, এটা 3 আওয়ার্স ফ্লাইট। সো আই প্রেফার স্টেইং ইন লন্ডন, কারণ দিল্লিতে তো আমি সেরকম অতিথি পাবো না। কারণ কেন সেটা হচ্ছে না? কেনই আমাকে দিল্লিও কেন যেতে হবে? কলকাতার জিওগ্রাফিক্যাল লোকেশন, কলকাতার ইন্টেলেক্ট অফ হিউম্যান বিংস, দে আর ফার বেটার ফ্রম আদার সিটিজ, বাট উই আর নট হ্যাভিং দিস ফ্যাসিলিটিস, সো দ্যাটস ওয়াই আমাদের সবাইকে চলে যেতে হচ্ছে। আর খাওয়া দাওয়া? কলকাতা, না, আপনি এমনি কি পছন্দ করেন? কোথায় মানে ওখানে তো যেটা বাঙালি খাবার তো সেই অর্থে বানিয়ে খেতে হয় বা মাঝে মধ্যে রেস্টুরেন্টে। মানে আমি বাঙালি বা খাবারও পছন্দ করি, ব্রিটিশ ফুডও পছন্দ করি, দুটোই খাই। তবে আমার বেশি ঝাল আর এখন আর সহ্য হয় না, অভ্যেস চলে গেছে। কলকাতায় এসে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, জিভটা ব্রিটিশ হয়ে গেছে। কিন্তু সহ্য হয় না। যারা পরবর্তী প্রজন্মের যারা ভাবছে যে এই দিকে আসবে, বা আপনি কি তাদের উদ্দেশ্যে বলতে চাইবেন? বায়োটেকনোলজিতে মানে কলকাতার বাইরে কিছু স্টেটে, পুনে, ব্যাঙ্গালোর, এখানে অপরচুনিটিস আছে। বাট যদি R&D-তে কাজ করতে হয়, আমার কিছু বন্ধু আছে যে হায়দ্রাবাদেও চাকরি করছে, R&D-তে কাজ করতে হয়, আই উড প্রেফার যে বাইরে থেকে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে ইন্ডিয়া আসলে সেটা বেশি মানে ক্যারিয়ারকে দেশের জন্য হ্যাঁ, ভালো। দেশের জন্য ভালো, যে শিখলাম এসে দেশের জন্য কিছু করি।
আপনার পরিকল্পনা আছে এরকম? আমি মাঝখানে ভেবেছিলাম আমি নিজে একটা এন্টারপ্রেনারশিপ করতে চাই। আমি আমি যে এত স্ট্রাগল করেছি, আমার পাথটা আমাকে কেউ দেখিয়ে দেয়নি। আমি নিজে, নিজে ফিগার আউট করেছি যে এরপরে কী করতে হবে। এটা যদি আমি নিউ স্টুডেন্টসদের দেখাতে পারি, কিভাবে ট্রেন করতে পারি, তাহলে আই থিঙ্ক ইন্ডিয়া ছেড়ে বাইরে যেতে হবে না। এখানে জব যদি ক্রিয়েট করা যায় ফার্মাসিউটিক্যাল কোম্পানিজে। কারণ আমি যেভাবে জব খুঁজতাম আমাকে সবাই বলেছিল পিএইচডি না করলে কোনো অপশন নেই। আমি বলছি আমি ইন্ডাস্ট্রিতেই কাজ খুঁজে দেখাবো যে পাওয়া যায় কিনা। আমার পিএইচডি এমএসসি সুপারভাইজার বলেছিল তোমার পিএইচডি না করলে কিছু হবে না। আমার বাবাও তাই বলেছিল পিএইচডি করে, বিকজ হি ইজ এ পিএইচডি। বাট আই সেড নো, শুধু তো রিসার্চটাকে ল্যাবে রাখলে হবে না, আমাকে তো ক্লিনিক্যাল ট্রায়ালস ইউনিটে ম্যানুফ্যাকচারিংয়ে নিয়ে আসতে হবে। সবাই যদি রিসার্চ করে কাউকে তো ম্যানুফ্যাকচারিংটা করতে হবে। তো এই সেক্টরে ইন্ডিয়াতে জিওগ্রাফিক্যালি ম্যান পাওয়ার হিসেবে অনেক অপরচুনিটিস আছে। অনেক আহমেদাবাদে দেখুন অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুলছে, বাট এখানে জবস আছে, বাট লোকে জানে না কি করে খুঁজতে হবে, জানে না কি করে ক্র্যাক করতে হবে। এই পাথটা আমি যদি এই স্টুডেন্টসদের দেখাতে পারি, দ্যাট উইল বি আ স্যাটিসফ্যাকশন। আমি একটা বিষয় ভুলে গেলাম। আপনি যখন ওখানে রিসার্চের মধ্যে রয়েছেন, যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এই কোভিড নিয়ে কাজ করছেন, আপনাদের কী ধরনের রেস্ট্রিকশন ছিল? মিডিয়ার সঙ্গে কথা বলা, বাইরের লোকের সাথে কিছু কথা বলা কোনো? কারণ আপনি যেটা বললেন যে রাশিয়া একবারে মানে হয়তো ওটা ছিনিয়ে নিয়ে চলে যাবে, চুরি করবে। এরকম পরিস্থিতি তো রেস্ট্রিকশন অনেক কিছু থাকে। হ্যাঁ, আমাদের রেস্ট্রিকশন ছিল, কারণ ইনিশিয়ালি যখনই আমার মনে আছে আমাকে আমার বস বোধহয় টুইটারে ট্যাগ করেছিল। সেইটার থেকে অনেক জার্নালিস্ট আমাকে ট্র্যাক ডাউন করে আমাকে করেছে। তো যখন আমি বললাম যে আমাকে পারমিশন নিতে হতো ইন্টারভিউ দেওয়ার আগে, যখন আপনি ফোন করেছেন আমি বলতে পারবো না, আমাকে পারমিশন না ছাড়া আমি বলতে পারবো না। তো আমাদেরকে এই রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, তোমাদেরকে যারা জার্নালিস্ট অ্যাপ্রোচ করবে তোমরা পোলাইটলি ডিক্লাইন করবে, বলবে যে আমাদেরকে পারমিশন দেওয়া হয়। আর যদি খুবই খুবই ইম্পর্ট্যান্ট হয় তাহলে যিনি বস ওনার সাথে কথা বলিয়ে দেবেন, এইভাবে আমাদের বলা হয়েছিল। প্লাস আমাদের রেস্ট্রিকশন ছিল এইটাই যে ধরুন মানে যখন লকডাউন ইজও হচ্ছে একটু আমাদের বলে বেশি যেও না, কারণ তোমাদের কিন্তু কাজে আসতে হবে। ইউ কান্ট অ্যাফোর্ড টু ফল সিক, টু মেক শিওর হ্যাভিং ভিটামিনস, ফ্লুইড, এভরিথিং, সো দ্যাট কোভিড হলেও যাতে তাড়াতাড়ি সেরে যায়। এই রেস্ট্রিকশনসগুলো দিয়েছিল। আর প্লাস আমাদের এনএইচএস প্রচণ্ডভাবে আমাদেরকে সাপোর্ট করেছিল। মানে যেহেতু যারা একা আছে দেশে তাদের কিছু হলে মানে ইমিডিয়েটলি তাদেরকে চেক আপ করছিল। তো এই ফ্যাসিলিটিগুলো দিয়েছিল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা চন্দ্রাবলী দত্তর সাথে কথা বলছিলাম, অনেক কিছু জানলাম কোভিডের পিছনের ঘটনা, কিভাবে সূত্রপাত হলো, এই গবেষণা শুরু হলো কিভাবে, এবং কিভাবে সেটা ট্রায়াল ফেজ পেরিয়ে আমাদের কাছ পর্যন্ত এলো, কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি হলো। এইসব বিষয়গুলো জানলাম। এতদিন কিছু রেস্ট্রিকশনও তার কাছে ছিল, যে সময় আমি 5 বছর আগে যখন আমি তার সাথে কথা বলেছিলাম তখন অনেক রেস্ট্রিকশন ছিল, কিন্তু সেই রেস্ট্রিকশন এখন নেই। এবং এই কথার পৃষ্ঠে এটাও উঠে এলো যে হয়তো এটা সিনেমার মতো, কিন্তু যেটা বুঝলাম যে না, এটা সিনেমার মতো ছিল না, এর পিছনে কোনো গেম প্ল্যান ছিল না, তেমনটাই বলছেন। এই পডকাস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিন। নমস্কার।